আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার কথা ঠিকমতো শুনতে পাও কিনা এটা একটু আমাকে জানাও। আচ্ছা, কেউ যদি থাকো আমাকে একটু জানাবা যে আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা। আচ্ছা, কেউ যদি থাকো আমাকে একটু জানাবা যে আমার কথা। ঠিক আছে, আমি এই ক্লাসটা এখনই শুরু করব। আমি একটু লিঙ্কটা শেয়ার দিয়ে নিই, হোয়াটসঅ্যাপে একটু লিঙ্কটা শেয়ার করে দিই যাতে বাকিরা জয়েন করতে পারে। ওকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে কেউ আছো আমাকে একটু জানাও যে আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা। যারা আছো আমাকে একটু জানাও যে কথাটা শুনতে পাচ্ছ কিনা আমার কথা, এবং বোর্ডের লেখাগুলা ঠিক মতো দেখতে পাও কিনা। স্বপ্ন আক্তার, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। হাবিবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, কথা শুনতে পাচ্ছ? ওকে, অল ক্লিয়ার। ঠিক আছে, দেরি না করে আমরা ক্লাসটা শুরু করে দিই। ওকে, আসো আমরা আজকে দুপুরে একটা ক্লাস নিয়েছিলাম। সেই ক্লাসে কয়েকটা হার সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছিলাম। বিশেষ করে মেরুদণ্ডের যে কশের উপায়গুলো আছে সেই কশের উপায়গুলো সম্পর্কে আমরা জেনেছিলাম। ঠিক আছে, তো এখন যে টপিকগুলো এখনো বাকি আছে, হ্যাঁ, যে বিষয়গুলো এখনো বাকি আছে সেগুলো সম্পর্কে পড়ব। যেমন আমাদের বক্ষ অস্থি চক্র যেটা আছে, এটা দুইটা হাড়, বক্ষ অস্থি চক্র। এখানে দুইটা হাড় আছে। এক নম্বর হচ্ছে স্ক্যাপুলা, এক নম্বর হচ্ছে স্ক্যাপুলা, আর দুই নম্বর হচ্ছে ক্লাভিকল। ঠিক আছে, তো স্ক্যাপুলা সম্পর্কে আমরা একটু পড়ি। স্ক্যাপুলাতে কয়েকটা বিষয় থাকে, যেমন স্ক্যাপুলাতে প্রসেস আছে, কিছু প্রসেস। ঠিক আছে, তো স্ক্যাপুলাতে দুইটা প্রসেস আছে। একটা হচ্ছে কোরাকয়েড প্রসেস, কোরাকয়েড প্রসেস, এবং দুই নম্বর প্রসেসটার নাম হচ্ছে অ্যাক্রোমিয়াল প্রসেস, অ্যাক্রোমিয়াল প্রসেস। ওকে, তোমরা নিশ্চয়ই জানো যে স্ক্যাপুলা কোন হাড়টা, এই যে আমাদের এই জায়গাতে যে হাড়টা আছে এখানে, এইটা হচ্ছে স্ক্যাপুলা। ওকে, আচ্ছা, তাহলে প্রসেস দুইটা পাইলাম। স্ক্যাপুলাতে কিছু ফসা আছে। তো প্রসেস মানে কি? প্রসেস মানে হচ্ছে কিছুটা উঁচু জায়গা। ঠিক আছে, আর ফসা মানে হচ্ছে অগভীর গর্ত। ক্লিয়ার? ফসা মানে অগভীর গর্ত, আর প্রসেস মানে হচ্ছে একটু উঁচু জায়গা সামান্য। তো ফসা, কিছু কয়েকটা ফসা আছে, যেমন সাব স্ক্যাপুলার ফসা, স্ক্যাপুলার ফসা। এরপরে সুপ্রা স্পাইনাস ফসা, ইনফ্রা স্পাইনাস ফসা। ঠিক আছে, এই তিনটা ফসা দেখা যায়। এবং আরেকটা গহ্বর আছে, গহ্বর। ওকে, গহ্বর মনে রাখো, এখানে যে গহ্বরটা আছে
সেটা হচ্ছে গ্লেনয়েড গহ্বর। গ্লেনয়েড গহ্বর, ক্লিয়ার? গহ্বর মানে হচ্ছে গভীর গর্ত, ঠিক আছে, আর পচা মানে হচ্ছে অগভীর গর্ত, এই কথাটা মনে রাখো, ক্লিয়ার? হ্যাঁ, ফ্যান চলতেছে, খুব বেশি শব্দ হচ্ছে, তাহলে বন্ধ করে দিব। দেখো তো এবার শব্দ পাও কিনা। হ্যাঁ হ্যাঁ, একটু শব্দ হচ্ছিল, ঠিক আছে, এখন ঠিক আছে কিনা একটু বলো তো। আচ্ছা, সামিউল আলিম ওয়ালাইকুম সালাম, রিমা ইসলাম ওয়ালাইকুম সালাম, হ্যাঁ শব্দ, তন্নি ওয়ালাইকুম সালাম, ঠিক আছে, এখন ঠিক আছে। ওকে, আসো তাহলে। আচ্ছা, এই যে গ্লেনয়েড গহ্বর, দুইটা গহ্বরের নাম বলবো, খুবই ইম্পর্ট্যান্ট। একটা তো আমরা করলাম গ্লেনয়েড গহ্বর, হ্যাঁ, এই গ্লেনয়েড গহ্বর এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমাদের এই যে এই হাড়টা, এই হাড়টাকে বলা হয় হিউমেরাস, ওকে। তো এই হিউমেরাসের যে মস্তকটা, সেটা আমাদের এই যে পেছনের যে স্ক্যাপুলা আছে, স্ক্যাপুলার গ্লেনয়েড গহ্বরে এই হাড়টা আটকানো থাকে, অর্থাৎ হিউমেরাসটা আটকানো থাকে। বুঝছো বিষয়টা? তাহলে মনে রাখো, গ্লেনয়েড গহ্বরে হিউমেরাসের মস্তক আটকানো থাকে। হিউমেরাসের মস্তক মস্তক আটকানো থাকে, ঠিক আছে। তাহলে আমাদের আরো একটা বড় হাড়, যার নাম হচ্ছে ফিমার, সেই হাড়টা কোথায় আটকানো থাকে সেটা আমাদের একটু জানতে হবে। সেটা হচ্ছে অ্যাসিটাবুলাম, আমাকে একটা ফোরামেন আছে, অ্যাসিটাবুলাম। অ্যাসিটাবুলাম যে গহ্বরটা আছে, এই অ্যাসিটাবুলামে ফিমারের মস্তক আটকানো থাকে, এটা মনে রাখো। ফিমারের মস্তক মস্তক আটকানো থাকে, আটকানো থাকে, ক্লিয়ার বিষয়টা? তো আমাদের ফিমার, আমাদের যে ফিমার, এটা হচ্ছে সবচেয়ে বড় হাড়, এটা তোমরা নিশ্চয়ই জানো। এই ফিমারের মস্তকটা কোথায় আটকানো থাকে? অ্যাসিটাবুলাম গহ্বরে থাকে, ওকে। আর গ্লেনয়েড গহ্বরে হিউমেরাসের মস্তক। এই দুটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, পরীক্ষায় এমসিকিউতে চলে আসে যে হিউমেরাসের মস্তক কোথায় আটকানো থাকে, উত্তর হচ্ছে গ্লেনয়েড গহ্বর, ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, আচ্ছা, আমি মাইক্রোফোন ইউজ করতেছিলাম, তো তো ভাবছি যে হয়তো বা ফ্যানের সাউন্ডটা আসবে না, ঠিক আছে, তো ফ্যানের স্পিডটা কমাই দিছি, আশা করি আর সমস্যা হবে না, ওকে। আর যতই আহ, মানে সাউন্ড প্রুফ করার চেষ্টা করি, ঠিক আছে, আশেপাশে তো একটু সাউন্ড হইতেই পারে আর কি, গাড়ি ঘোড়ার সাউন্ড আছে, অনেক কিছু সাউন্ড আছে, ঠিক আছে, তো সাউন্ড বেশি হলে জানাবা, ঠিক আছে, ওকে। তাহলে স্ক্যাপুলা গেল, এরপরে 2 নাম্বার, তাহলে বক্ষস্থি চক্রের আরেকটা হাড়, আরেকটা হাড়ের নাম হচ্ছে ক্লাভিকল, ওকে। 2 নাম্বার যে হাড়টা, 2 নাম্বার হাড়টাকে বলা হয় ক্লাভিকল, ক্লাভিকল, ওকে। তো ক্লাভিকল, এটা সম্পর্কে গতদিনও পড়ছি, এটাকে আরেকটা নামে ডাকা হয়। পুরুষের ক্ষেত্রে এটাকে বলা হয় কলার বন, কলার বন, এবং স্ত্রীদের ক্ষেত্রে এটা বলা হয় বিউটি বন, বিউটি বন, ঠিক আছে। এবং ক্লাভিকল, এই হাড়টা সম্পর্কে আরো কিছু ইনফরমেশন মনে রাখো। এটা হচ্ছে একটা নিরেট হাড়, নিরেট, এটা দেখতে কিছুটা এস আকৃতি অথবা এফ আকৃতির হাড়, এস বা এফ আকৃতির অস্থি, ঠিক আছে, এই কথাটা মনে রাখো। তাহলে এটার আকৃতি কেমন? এফ বা এস এর মতো দেখতে, ওকে। এবং এটাতে কোনো মজ্জা নাই, এই কথাটাও মনে রাখতে পারি আমরা, এখানে কোনো মজ্জা গহ্বর নাই, মজ্জা গহ্বর নাই, ওকে। তাহলে এই হচ্ছে ক্লাভিকল, ক্লাভিকল সম্পর্কে ইনফরমেশন। তাহলে আমরা বক্ষস্থি চক্র সম্পর্কে, বক্ষস্থি চক্রের 2টা হাড় সম্পর্কে পড়ছি, ওকে। এরপরে আসো আমরা নেক্সট টপিকে যাই। আমাদের বাহু এবং পা, এই 2টা বিষয় সম্পর্কে পড়তে হবে। দেখো, আমরা হিউমেরাস সম্পর্কে পড়বো, হিউমেরাস, হিউমেরাস, আর এটা হচ্ছে ফিমার। এই দুটোর যদি একটু তুলনা করি, ফিমার, ঠিক আছে, হিউমেরাস দেখতে কিছুটা এমন, যদিও এই পরীক্ষায় এই চিত্রটা আসে না, এমনি আমি আঁকাই দিচ্ছি, ওকে। হিউমেরাস দেখতে কিছুটা এমন,
ঠিক আছে, এটা হচ্ছে হিউমেরাস আর এটা হচ্ছে ফিমার। ওকে, এটা হচ্ছে ফিমার। তো হিউমেরাসে এই যে মাথার মতো যে অংশটা, এই অংশটা তো দেখে বোঝা যায়, এটাকে বলা হয় মস্তক। এটা হচ্ছে মস্তক। এরপরে এই যে এই অংশটা, এটাকে বলা হয় অ্যানাটমিক্যাল গ্রিবা। অ্যানাটমিক্যাল অ্যানাটমিক্যাল গ্রিবা। ঠিক আছে, এরপরে এই অংশটা, এই অংশটার নাম হচ্ছে সার্জিক্যাল গ্রিবা। সার্জিক্যাল গ্রিবা। ওকে, এবং হিউমেরাসের এই জায়গাটাতে সামান্য একটু উঁচু জায়গা থাকে, সামান্য একটু উঁচু জায়গা থাকে, যেই উঁচু জায়গাটাকে বলা হয় ডেলটয়েড রিজ। ডেলটয়েড ডেলটয়েড রিজ। ওকে, এটা কোটি কোটি পার্সেন্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমাকে এই প্রশ্নটা দিবেই, হিউমেরাস থেকে প্রশ্ন করছে, তার মানে তোমার এই প্রশ্নটা আসবে যে ডেলটয়েড রিজের অবস্থান কোথায়। মনে রাখো, ডেলটয়েড রিজের অবস্থান হচ্ছে হিউমেরাসে। ক্লিয়ার বিষয়টা? তাহলে এই অংশটা কি? এই অংশটা হচ্ছে দেহ, হিউমেরাসের দেহ, এবং এর নিচের প্রান্তে কিছু ফসা আছে। হ্যাঁ, কিছু ফসা আছে নিম্ন প্রান্তে। তাহলে ঊর্ধ্ব প্রান্তে কি কি আছে দেখো, ঊর্ধ্ব প্রান্তে যে মস্তক আছে, অ্যানাটমিক্যাল গ্রিবা, সার্জিক্যাল গ্রিবা, এগুলা। সার্জিক্যাল গ্রিবা মানে কি? হ্যাঁ, এই হিউমেরাসে যদি কোনো ধরনের সমস্যা হয়, এই সার্জিক্যাল গ্রিবাতে সার্জারি করা হয়। ঠিক আছে, এই কারণে তো এটার নাম সার্জিক্যাল গ্রিবা, তাই না? আচ্ছা, এরপরে এখানে কিছু ফসা আছে। হ্যাঁ, এই যে নিম্ন প্রান্তে, হিউমেরাসের যে নিম্ন প্রান্ত, এটা হচ্ছে নিম্ন প্রান্ত। নিম্ন প্রান্তে কিছু ফসা আছে, যেমন 1 নাম্বার যে ফসাটা, সেটা হচ্ছে ওলেক্রেনন ফসা। ওলেক্রেনন ক্রেনন ফসা। এরপরে করোনয়েড ফসা। করোনয়েড ফসা। ঠিক আছে, এই বিষয়গুলো আছে। এবং এখানে ট্রকলিয়া আছে, একটু চিত্রটা দেখে নিও। এই অংশটাকে বলা ট্রকলিয়া। একটু চিত্র দেখে নিও, তাইলে হবে। আমাদের বেশি গভীরে যাওয়ার প্রয়োজন নাই। এখানে যে কথা বিষয় লিখছি, অ্যানাটমিক্যাল গ্রিবা, সার্জিক্যাল গ্রিবা এবং ডেলটয়েড রিজ, এই তিনটা বিষয় মনে রাখলেই এখান থেকে এমসিকিউ আসবে। ঠিক আছে, এবং এই যে ওলেক্রেনন ফসা এবং করোনয়েড ফসা। ফসা মানে কি ভাইয়া? ফসা মানে হচ্ছে অগভীর গর্ত, এটা তো তোমাদের বলছি, তাই না? আচ্ছা, ঠিক আছে ভাইয়া, লেখার টাইম দেন। ওকে ওকে, ঠিক আছে, লেখো লেখো, সমস্যা নাই, লেখো। ওকে, ঠিক আছে। তাহলে এই যে দেখো, তাহলে ফিমারের এটা কি? এটা হচ্ছে মস্তক। ফিমারের এটা হচ্ছে মস্তক, এটা হচ্ছে গ্রীবা। গ্রীবা, তারপরে এই যে এখানে দুইটা ট্রোকান্টর থাকে। হ্যাঁ, একটা ছোট আর একটা হচ্ছে বড়। এই যে এটা হচ্ছে বড় ট্রোকান্টর, বড় ট্রোকান্টর, ট্রোকান্টর। আর এটা হচ্ছে ছোট ট্রোকান্টর, ছোট ট্রোকান্টর, ট্রোকান্টর। ঠিক আছে, এবং এই দুটা, এটা হচ্ছে কন্ডাইলার, কন্ডাইলার। ওকে, ঠিক আছে। তাহলে এ হচ্ছে ফিমারের গঠন। ফিমারের গঠন এতটুকু মনে রাখলেই হবে। এই চিত্রগুলো আসে না, বুঝছো? এই যে হিউমেরাসের এতটুকু পড়লেই হবে, ফিমারেরটা প্রয়োজন হয় না খুব একটা। তারপরেও চিত্রটা একটু দেখাই দিলাম। ওকে, ঠিক আছে ভাইয়া, সাউন্ড অনেক বেশি আসতেছে। কি হয়েছে? সাউন্ড কিসের সাউন্ড আসতেছে? সাউন্ড তো বেশি আসার কথা না। বাকিরা বলো তো, কোনো সমস্যা? কিসের সাউন্ড আসতেছে একটু বলো আমাকে। ফ্যানের সাউন্ড তো এখন আসার কথা না। ফ্যানের সাউন্ড এখন আসবে কেন?
ফ্যানের সাউন্ড না, হয়তো বা ভুল হচ্ছে, বুঝছো? ফ্যানের সাউন্ড না। ওকে, ঠিক আছে। তাহলে হিউমেরাসের পরে আমাদের এই হাড়টার নাম হচ্ছে হিউমেরাস। হিউমেরাসের পরে এখানে দুইটা হাড় আছে, একটা হচ্ছে রেডিয়াস আর একটা হচ্ছে আলনা। ওকে, তাহলে এই দুটো হাড় সম্পর্কে আমরা একটু পড়ি, রেডিয়াস আর আলনা। তাহলে দুইটা হাড়, একটা হচ্ছে রেডিয়াস, রেডিয়াস আর একটা হচ্ছে আলনা। আলনা সম্পর্কে আমরা পড়ি ফার্স্টে, আলনা আর একটা হচ্ছে রেডিয়াস। ওকে, তো আলনার ঊর্ধ্ব প্রান্তে, ঊর্ধ্ব প্রান্তে কিছু প্রসেস আছে। ঊর্ধ্ব প্রান্তে যে প্রসেসগুলোর নাম বলে দিই। একটা হচ্ছে, একটু আগে আমরা হিউমেরাসের নিম্ন প্রান্তে কিছু ফসা দেখছি না, এখানে ঠিক ওই ফসাগুলারই প্রসেস আছে, ঠিক আছে? তাহলে কি কি ফসা দেখছিলাম? একটা হচ্ছে করোনয়েড ফসা, তাহলে এখানে হবে করোনয়েড, করোনয়েড প্রসেস, করোনয়েড প্রসেস। এবং আরেকটা হচ্ছে ওলেক্রেনন, ওলেক্রেনন প্রসেস। ক্লিয়ার বিষয়টা? এবং আলনার নিম্ন প্রান্তে, নিম্ন প্রান্তে যে বিষয়টা আছে, এবং রেডিয়াস এটারও নিম্ন প্রান্তে যে বিষয়টা আছে সেটা একটু বলে দিই। নিম্ন প্রান্তে, ঠিক আছে? নিম্ন প্রান্তে কি আছে দেখো, আমাদের রেডিয়াস আলনার অবস্থান কোথায়? এই যে এখানে হচ্ছে, এই হাড়টার নাম কি? রেডিয়াস আলনা, তাই না? এই হাড়টার নাম কি? এটা তো রেডিয়াস আলনা। একটা হচ্ছে রেডিয়াস আর এটা হচ্ছে আলনা। তো এই রেডিয়াস আলনার উপরে, এই আলনার উপরে কি আছে? এই জায়গাতে আছে করোনয়েড প্রসেস আর একটা হচ্ছে ওলেক্রেনন প্রসেস। এবং নিম্ন প্রান্ত কোনটা? নিশ্চয়ই এই জায়গাটা, তাই না? তো বিভিন্ন মুভিতে দেখবা নায়কেরা এই যে এইভাবে করে স্টাইল করতেছে, হ্যাঁ, তোমরা দেখছো কিনা দেখবা, বা তোমরা নিজেরাই যে এরকম করে স্টাইল করো, ঠিক আছে? বা যদি না করে থাকবে এখন করো, এই যে এরকম করবা, এটা হচ্ছে তোমার স্টাইল, ঠিক আছে? তাহলে নিম্ন প্রান্তে কি থাকে? এখানে থাকে একটা প্রসেস যার নাম হচ্ছে স্টাইলয়েড প্রসেস, স্টাইলয়েড প্রসেস। হ্যাঁ, তাহলে এখানেও কি থাকে? এখানেও এই স্টাইলয়েড প্রসেসটা থাকে রেডিয়াসে, ঠিক আছে? এবং আরেকটা কথা মনে রাখো, এই যে রেডিয়াস, এই রেডিয়াস থেকে তোমরা মনে রাখতে পারো রেডিও, রেডিও কথাটা মনে রাখতে পারো। এবং আলনা, আলনা তো চেনো, তাই না? আলনা কি ঘরের ভেতরে থাকে না? আলনা কি সবসময় তুমি বাইরে নিয়ে যেতে পারো? পারো না। কিন্তু রেডিও যেটা, সেটা কিন্তু তুমি যে কোনো সময় ঘরের বাইরে নিতে পারো, তাই না? তো আলনা সম্পর্কে মনে রাখো, এটা ভেতরে থাকে, এটা ভেতরে থাকে। এবং রেডিয়াস যেটা, এটা বাইরে থাকে, বাইরে থাকে, এই কথাটা মনে রাখো। আলনা কোথায় থাকে? ভেতরে থাকে। এবং রেডিয়াস যেটা, এটা ভেতরে থাকে। আচ্ছা, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, আচ্ছা, লেখা হয়েছে আশা করি তোমাদের। এরপরের অংশে আসো তাহলে। আচ্ছা, রেডিয়াস আলনা সম্পর্কে যেহেতু পড়লাম, রেডিয়াস আলনা, তাহলে পায়ের, পায়ের যে অস্থিটা সেটা কি? টিবিয়া ফিবুলা, এটা সম্পর্কে আমরা একটু বলি। টিবিয়া, টিবিয়া ফিবুলা, টিবিয়া ফিবুলা, ঠিক আছে? তো টিবিয়া ফিবুলার সম্পর্কে আমরা আমি কিচ্ছু বলবো না, জাস্ট নিম্ন প্রান্তে কি আছে সেটা একটু বলে দিই। নিম্ন প্রান্তে, টিবিয়া ফিবুলার নিম্ন প্রান্তে মালিওলাস থাকে, মালিওলাস। হ্যাঁ, একটা হচ্ছে মেডিয়াল মালিওলাস আর একটা হচ্ছে ল্যাটেরাল মালিওলাস। তো মালিওলাস মানে হচ্ছে আমরা পায়ের টাকনো বলি না, ওই টাকনোর অংশটাকে বলা হয় মালিওলাস, ঠিক আছে? তাহলে টিবিয়া ফিবুলা এর নিম্ন প্রান্তে তো অবশ্যই মালিওলাস আছে, টাকনোর ওই অংশটা আছে, উঁচু হয়ে থাকে পায়ে যে অংশটা, ঠিক আছে? তো এটা কোথায় থাকে? টিবিয়া ফিবুলার নিম্ন প্রান্তে থাকে, এই কথাটা মনে রাখো। ওকে, এরপর আসো গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখবো, সেটা হচ্ছে আমরা হাত বাহু সম্পর্কে যখন পড়ছি, এটা কি ঊর্ধ্ব বাহু, এটা হচ্ছে নিম্ন বাহু, এবং এই অংশটা কি? এটা হচ্ছে হাত, তাই না? তো হাতের আবার কয়েকটা হাড় বিভক্ত, হাত আবার কয়েকটা অংশে বিভক্ত। প্রথম অংশটা হচ্ছে কার্পাল,
মেটাকার্পাল ফ্যালাঞ্জেস, তাই না? কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। ফ্যালাঞ্জেস মানে কি? এই যে আঙ্গুলের অস্থিগুলা, 14টা অস্থি, এগুলো হচ্ছে ফ্যালাঞ্জেস, তাই না? আর কার্পালের অবস্থান কোথায়? এই যে এই জায়গাতে 8 বা 8 পড়ছি না? কার্পালের সংখ্যা কয়টা? 8টা, তাই না? তাহলে এই কার্পালের অস্থিগুলার নামগুলো আমাদের জানতে হবে। তাহলে কার্পাল অস্থি, কার্পাল অস্থিগুলার নাম আমাদের করতে হবে। তো যেহেতু কার্পাল অস্থি মোট 8টি, 8টা নাম আমাদের মুখস্থ রাখতে হবে। এটার জন্য আমরা একটা ছন্দ ব্যবহার করতে পারি। ছন্দটা এমন: শি লুকস টু প্রিটি। এই সুমিত আছে নাকি এখানে? শি না বলে আমরা সুমিত বলতে পারি, ঠিক আছে? সুমিত লুকস টু প্রিটি, ট্রাই টু ক্যাচ হার। এই সুমিত তো আবার হার না, ঠিক আছে? যাই হোক, শি লুকস টু প্রিটি, ট্রাই টু ক্যাচ হার। ওকে, তো শি মানে কি? শি মানে হচ্ছে স্ক্যাফয়েড, স্ক্যাফয়েড। লুকস মানে কি? লুনেট, লুনেট। ট্রাই, ট্রাই কুয়েট্রাল, কুয়েট্রাল। ওকে, প্রিটি তার মানে কি? পিসি ফর্ম, পিসি ফর্ম। ওকে, ট্রাইতে ট্রাপেজিয়াম, ট্রাপেজিয়াম। টুতে ট্রাপেজয়েড, ট্রাপেজয়েড। ক্যাস্তে ক্যাপিটেট, ক্যাস্তে ক্যাপিটেট, এবং হারতে হ্যামেট। ঠিক আছে, তাহলে শি লুকস টু প্রিটি, ট্রাই টু ক্যাচ হার। এই 8টা, এই 8টা হার কোথায় থাকে? আমাদের ঠিক এই জায়গাতে থাকে, ঠিক আছে? 2টা সারিতে থাকে। এই, এটা হচ্ছে ওপরের সাথে সারি, এটা হচ্ছে নিচের সারি। ওকে, ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছো। আচ্ছা, ঠিক আছে। কেন সুমিত, তুমি তো প্রিটি। ওকে, উম্মে হাবিবা, এটা আমিও পড়ছি। হ্যাঁ, ম্যাক্সিমাম টিচার এটাই পড়ায়। ঠিক আছে, আমিও তো কোথাও না কোথাও থেকে শিখছি, তাই না? তো তুমিও কোথাও থেকে শিখছো। তো এইটাই আর কি। হ্যাঁ, বিভিন্নভাবে চলে আসতেছে এই এই সূত্রগুলা বা এই ছন্দগুলাই। হয়তোবা একটু 19-20 হয়। আমিও অনেক ছন্দ বানাই মাঝে মাঝে, বা অনেক কিছু ব্যবহার করার চেষ্টা করি। হ্যাঁ, তো অনেক বিষয় আবার আমাকে যে আমি যেভাবে শিখছি সেগুলোই পড়াই। ঠিক আছে, ওকে। তাহলে এই হচ্ছে কার্পাল অস্থিগুলা গেল, কার্পাল অস্থি।
শুনতে পাচ্ছ তোমরা? আচ্ছা ঠিক আছে, আমি আবার রিপিট করতেছি, আমার সম্ভবত ওই যে মাইক্রোফোনটাতে চার্জ শেষ হয়ে গেছে, বুঝছো? আচ্ছা, টার্সাল অস্থি মোট 7টা, ঠিক আছে? তো এটা এইভাবে করতে পারো, ক্যাটা কিনে 3 কুনি, ঠিক আছে? ক্যাপে ক্যালকেনিয়াস, তাতে ট্যালাস, কিতে কিউবয়েড, এতে নেভিকুলার এবং কুনিফর্ম 3 কুনি। কুনিফর্মের সংখ্যা হচ্ছে 3টা, ঠিক আছে? তাহলে এই পাশে 4টা আর কুনিফর্ম হচ্ছে 3টা, মোট 7টা অস্থি, ঠিক আছে? এগুলাতে বলা হয় টার্সাল অস্থি। ক্লিয়ার বিষয়টা? ওকে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আমি এর পরের অংশে যাই তাহলে, এর পরের অংশে যাই। বুঝছো তোমরা? এবারে শুনতে পাইছো তো, তাই না? আচ্ছা, লিখো লিখো, সমস্যা নেই, সময় দিচ্ছি, নাও লিখো, প্যারা নাই। আচ্ছা লিখো, সমস্যা নাই, লিখো তোমরা। ছাড়, বোকা নাকি এটা তো। থাম। আচ্ছা হ্যাঁ, একদিনে 2টা ক্লাস হয়, বেশি হয় এটা আমি জানি। আচ্ছা 10টার মধ্যে 10টার আগে ক্লোজ করে ফেলবো না? ঠিক আছে না, 10টার আগে আমি শেষ করে ফেলবো। অনেকের 2টা ক্লাসে সমস্যা হয়ে যাচ্ছে, আমারও সমস্যা হচ্ছে, আমারও কালকে সকালে পরীক্ষা, বুঝছো? ভার্সিটিতে আমার একটানা 5 দিন পরীক্ষা, কাল থেকে শুরু হবে পরীক্ষা, একটানা 5 দিন চলবে, শুক্র শনিবার বন্ধ বন্ধ থাকবে, আবার 5 দিন, ঠিক আছে? তো আমার এমন এক অবস্থা, আমার লাইফ লস নাই, মানে সরি কি যেন বলে না, লাভ লস নাই, লাইফটাই লস, এই হচ্ছে আমার অবস্থা, বুঝছো? ঠিক আছে, যাই হোক, আমি আর একটা টপিক পড়া শেষ করে দিব না। ওকে, আমরা 3 ধরনের পেশির মধ্যে পার্থক্য দেখব। আমরা আমাদের কঙ্কালতন্ত্রের যে অংশটুকু সেটা আমরা শেষ করলাম, ঠিক আছে? কঙ্কালতন্ত্রের যদি কোনো কিছু বাকি থাকে আমাকে জানাবা, আমি সেটা চেষ্টা করব শেষ করার, চেষ্টা না করবো আর কি, শেষ করার, যদি কোনো কিছু বুঝতে সমস্যা থাকে তোমাদের। ওকে, আমরা পরের টপিকে যাই। সেটা হচ্ছে, এখানে 2টা টপিক নিয়ে আলোচনা করা হয়েছে, 2টা টপিক না, বেশ কয়েকটা টপিক নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা পরের টপিকে যাই, সেটা হচ্ছে আমরা পেশি করতে পড়বো। পেশি 3 ধরনের, একটা হচ্ছে ঐচ্ছিক পেশি, ঐচ্ছিক পেশি, একটা হচ্ছে অনৈচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, এবং আরেকটা হচ্ছে হৃদ পেশি, হৃদ
পেশি। ওকে, তো ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃৎপেশি, এই তিন ধরনের পেশি দেখা যায়। এগুলার অপর নাম সম্পর্কে আমরা একটু পড়ি। অপর নাম মনে রাখো, ঐচ্ছিক পেশি যেটা, এটার এটার কিছু রেখা দেখা যায়। ধরে নাও এটা হচ্ছে ঐচ্ছিক পেশি, এই পেশিতে কিছু রেখা দেখা যায়, এই কারণে ঐচ্ছিক পেশিকে বলা হয় রৈখিক পেশি। একটা নাম হচ্ছে রৈখিক পেশি। যেহেতু এখানে রেখা দেখা যায়, কিছু রেখা দেখা যায়, নিশ্চয়ই এটা মসৃণ না, এটা অবশ্যই অমসৃণ হবে। তাহলে এটার আরেকটা নাম হচ্ছে অমসৃণ পেশি। অমসৃণ পেশি। এছাড়া রেখাটা দেখতে কিছুটা ডোরা কাটার মতো, তাহলে এটার আরেকটা নাম হচ্ছে ডোরা কাটা পেশি। ডোরা কাটা পেশি, ঠিক আছে। আবার অনৈচ্ছিক পেশির ক্ষেত্রে দেখো, আবার আচ্ছা আরেকটা বিষয় যদি বলি, এই যে দেখো আমাদের ঐচ্ছিক পেশি যেগুলা, ঐচ্ছিক পেশি মানে কি আমরা আমাদের ইচ্ছা মতো কাজ করতে পারি যে পেশি দ্বারা। হ্যাঁ, যেমন আমাদের হাতের পেশি দেখো, আমরা ইচ্ছা করলে এই হাতটা নাড়াতে পারি, তাই না? তাহলে এই হাতে এই যে এই পেশিটা, এটা কি অবশ্যই ঐচ্ছিক পেশি, এবং এই পেশির সাথে কঙ্কাল যুক্ত আছে না? তাহলে এটাকে আমরা কি বলতে পারি? কঙ্কাল পেশি বলতে পারি না? তাহলে এটা আরো একটা নাম হচ্ছে কঙ্কাল পেশি। কঙ্কাল পেশি, তাই না? আচ্ছা, অনৈচ্ছিক পেশি তাহলে কি হবে? এটা ঠিক উল্টা হবে, অরৈখিক পেশি। অরৈখিক পেশি, অমসৃণ পেশি না, এটা অবশ্যই মসৃণ পেশি। তাহলে মসৃণ পেশি। এরপরে এটার আরেকটা নাম যদি আমি বলি ভিসেরাল, এই নামটা মনে রাখো, এটাকে বলা হয় ভিসেরাল পেশি, ঠিক আছে। এবং অকঙ্কাল পেশি। অকঙ্কাল পেশি, যে কোনো একটা নামে আমরা ডাকতে পারি, ঠিক আছে। এই পেশিগুলাকে যে কোনো নামে আমরা ডাকতে পারি। হ্যাঁ, লাভ লস নাই, লাইফটাই লস, বুঝছো? ঠিক আছে, তাহলে হৃৎপেশি, এটার তেমন কোনো অপর নাম নাই। এটার ইংলিশ যদি আমি করি, হৃৎপেশিকে বলা যেতে পারে কার্ডিয়াক পেশি। কার্ডিয়াক কথাটার অর্থ হচ্ছে হৃৎপিণ্ড, তাহলে এটার একটা নাম হচ্ছে কার্ডিয়াক পেশি। কার্ডিয়াক পেশি, ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তো ঐচ্ছিক পেশির অবস্থানটা কোথায়? এটা বইয়ে খুব সুন্দর করে একটা ছক করে দেওয়া আছে, ঠিক আছে। তোমরা আমি যেগুলো ইম্পর্টেন্ট বিষয় সেগুলো আমি পড়াই দিচ্ছি, বাকিটা তোমরা একটু ছক থেকে দেখবা। হ্যাঁ, যেগুলো মুখস্থের বিষয় সেগুলো আমি পড়াবো না, যেগুলো বোঝানোর দরকার সেগুলো আমি জাস্ট বুঝাই দিচ্ছি। ওকে, অবস্থানটা কোথায়? অবস্থান হচ্ছে যেই পেশিগুলো আমরা আমাদের ইচ্ছা মতো নাড়াতে পারি সেখানে অবস্থান করে। যেমন হচ্ছে হাতে, এখানে কি অবশ্যই ঐচ্ছিক পেশি। আমাদের চোখের পেশি কি, চোখ আমরা ইচ্ছা করলে নাড়াতে পারতেছি, মাথা ইচ্ছা করলে নাড়াতে পারতেছি, এগুলোই তো, তাই না? তো আলাদাভাবে বলে দেওয়ার আসলে কিছু নাই, মুখে শোনো তাইলে বুঝতে পারবা, ঠিক আছে। বইয়ে লিখে দেওয়া আছে, খুব সুন্দর করে ছক করে দেওয়া আছে। অনৈচ্ছিক পেশির অবস্থানটা কোথায়? দেখো, যেগুলো আমাদের ইচ্ছা মতো কাজ করতে পারি না সেগুলো হচ্ছে অনৈচ্ছিক পেশি। যেমন আমরা যে খাবারটা খাচ্ছি, খাবারটা আমাদের খাদ্যনালী দিয়ে পাকস্থলীতে যাচ্ছে। পাকস্থলী কি তোমার কথা মতো চলে, নাকি সে নিজের ইচ্ছা মতো চলে? অটোমেটিক চলে আর কি, অটোমেটিক চলে না। হৃৎপিণ্ড না, আমি যদি বলি ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, অর্থাৎ পৌষ্টিক নালীগুলা, সেটা কি তোমার ইচ্ছা মতো চলে না কিন্তু, তাই না? তাহলে এগুলা কি অনৈচ্ছিক পেশি। আর হৃৎপেশি, এটা তো হৃৎপিণ্ড, বোঝা যায়, তাই না? তো এটার ধরন যদি আমি বলি, এটার যদি আমি ধরন বলি, তো ঐচ্ছিক পেশি, এটা তো ঐচ্ছিক, ইচ্ছা মতোই কাজ করা যায়, ঐচ্ছিক। এটা অনৈচ্ছিক পেশি, তার মানে কি এটা ধরন অনৈচ্ছিক, অবশ্যই অনৈচ্ছিক। তাহলে হৃৎপেশিটা কি আসলে? হৃৎপেশিটা এটাও অনৈচ্ছিক, এটাও অনৈচ্ছিক। তাহলে ভাইয়া এটাও অনৈচ্ছিক, ওটাও অনৈচ্ছিক, তাহলে দুইটাকে আলাদা হয়ে লেখার কারণটা কি? কারণটা হচ্ছে এটা কাজের দিক থেকে আসলে অনৈচ্ছিক, কিন্তু দেখতে আবার ঐচ্ছিকের মতো, ঠিক আছে। এটা মনে রাখো, দেখতে দেখতে ঐচ্ছিক পেশির মতো, ঐচ্ছিক পেশির মতো।
পেশির মতো, কিন্তু কাজটা হচ্ছে অনৈচ্ছিক। বুঝছো বিষয়টা? দেখতে অনৈচ্ছিক পেশির মতো, ঐচ্ছিক পেশির মতো, তবে কাজটা হচ্ছে অনৈচ্ছিক পেশির মতো। ঠিক আছে, এই কারণে এটাকে আলাদা একটা ভাগ করে দেওয়া হয়েছে। এরপর আসো ঐচ্ছিক পেশির, আমি যদি নিউক্লিয়াসের সংখ্যাটা দেখি, নিউক্লিয়াস না, আকারটা দেখি। আকারটা দেখতে কেমন? এটা দেখতে কিছুটা নলাকার, নলের মতো, নলাকার। হ্যাঁ, নল দেখতে কেমন হয়? কিছুটা এমন হয় না? হ্যাঁ, এই যে এগুলাই ধরে নাও, এখানে তিনটা পেশি আমি দেখাইলাম, এবং এখানে অবশ্যই কি ডোরা কাটা থাকবে। এখানে এই পেশিগুলোতে অবশ্যই কি ডোরা কাটা থাকবে। ঠিক আছে, আচ্ছা, এটা দেখতে তাহলে নলাকার এবং ডোরা কাটা। অনৈচ্ছিক পেশি দেখতে, এটা দেখতে মাকু আকৃতি। মাকু আকৃতিটা দেখতে কেমন আসলে? এই যে নৌকার মতো কিছুটা আকৃতি। ঠিক আছে, এ হচ্ছে মাকু আকৃতি। এবং অনৈচ্ছিক পেশি, এটা দেখতে কিছুটা ঐচ্ছিক পেশির মতোই। হ্যাঁ, নলাকার। হ্যাঁ, এটা হচ্ছে এই যে নলাকার, দেখতে ঐচ্ছিক পেশির মতোই আসলে। নলাকার তবে শাখান্বিত, এই কথাটা লিখতে পারো। আচ্ছা, নলাকারটাই লিখি। এটা দেখতে কেমন? নলাকার। ঠিক আছে, তো এরপরে আসো নিউক্লিয়াস সংখ্যা। নিউক্লিয়াস, কার নিউক্লিয়াস কত? একটু চিন্তা করে বলো তো ভাইয়া, আমাদের সবচেয়ে বেশি কাজ করতে হয় কোন পেশিটার? এই তিনটার মধ্যে কোন পেশিটার সবচেয়ে বেশি কাজ করতে হয়? সবচেয়ে বেশি কাজ করতে হয় কিন্তু ঐচ্ছিক পেশি, তাই না? দেখো আমরা ভারী ভারী যে কাজগুলো করতেছি সবকিছু কি ঐচ্ছিক পেশির কারণে না, তাই না? তাহলে এটা নিউক্লিয়াস অবশ্যই বেশি লাগবে। তাহলে এটার নিউক্লিয়াস মনে রাখো কয়েকশো, কয়েকশো। এটা এই নিউক্লিয়াস গুলো থাকে পরিধিতে, পরিধিতে। ওকে, তাহলে দেখো এখানে কয়েকশো নিউক্লিয়াস আছে, অনেকগুলা নিউক্লিয়াস, এবং এগুলো হচ্ছে পরিধিতে, পুরা জায়গাটা জুড়ে আছে কয়েকশো নিউক্লিয়াস। ওকে, আচ্ছা, এখানে নিউক্লিয়াস থাকে একটি, এবং একটি কোথায় থাকে? কেন্দ্রে থাকে। এই কথাটা মনে রাখো, একটা থাকে কেন্দ্রে। এই যে দেখো কেন্দ্র, এটা ক্লিয়ার বিষয়টা। এবং অনৈচ্ছিক পেশি, এখানেও নিউক্লিয়াসের সংখ্যা থাকে একটি, এবং একটা থাকে কেন্দ্রে, কেন্দ্রে। এই যে নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস। ঠিক আছে, এবং এই অনৈচ্ছিক পেশি মনে রাখো এটার একটার সাথে আরেকটা শাখা দিয়ে যুক্ত থাকে। এই যে দেখো, হ্যাঁ, তাহলে কার শাখা আছে? আমি যদি বলি শাখা, শাখা, শাখা কি এদের আছে? এদের কিন্তু শাখা নাই। এটার শাখা নাই, কিন্তু এটার শাখা আছে, তাই না? এটা হচ্ছে শাখার নীতি, যে শাখা। এরপরে এরপরে আসো এরপর আসো এই অনৈচ্ছিক পেশির মধ্যে, হৃৎপেশির মধ্যে এখানে কিছু ডিস্ক দেখা যায়। এই যে এই জায়গাগুলোতে না কিছু ডিস্ক দেখা যায়, যে ডিস্ক গুলাকে বলা হয় ইন্টারক্যালেটেড ডিস্ক। তাহলে এই ইন্টারক্যালেটেড ডিস্ক কোথায় দেখা যায়? ইন্টারক্যালেটেড ডিস্ক, এটা শুধুমাত্র কোথায় দেখা যায়? এইখানে দেখা যায়, কিন্তু এখানে দেখা যায় না। এই কথাটা মনে রাখো। ঠিক আছে, তাহলে ইন্টারকানেক্টেড ডিস্ক কার বৈশিষ্ট্য? অবশ্যই হৃৎপেশির বৈশিষ্ট্য। ক্লিয়ার বিষয়টা? দেখতে পাচ্ছ? আচ্ছা, কি বলছো? ঠিক টাইম দেন না ভাই। না, কেনবো না, সমস্যা নাই, টেনশন নিও না। তুলতেছো তোমরা বা বুঝতেছো ভালো করে? দেখো, আমার কাজ হচ্ছে তোমাদেরকে বোঝানো। ঠিক আছে, তো বিষয়গুলো কিন্তু তোমরা নিজেরাও পড়তে পারো। ঠিক আছে, বা আমি এই বিষয়টা না বোঝাইলেও হইতো, এটা কিন্তু মুখস্থের বিষয় কিছুটা। তারপরেও আমি চেষ্টা করতেছি একটু বলে দিতে, যাতে তোমাদের পড়তে অসুবিধা না হয়। ঠিক আছে, এই বিষয়টা আমি তোমাদের শীটে দিয়ে দিতাম, বলতে পারতাম যে ওকে পড়ে নাও তোমরা, কিন্তু এটা আসলে পরীক্ষায় আসে। ঠিক আছে, পরীক্ষায় যেহেতু আসে, এই কারণে আমি পড়াবো। হ্যাঁ, যে বিষয়গুলো পরীক্ষায় কম আসে সেগুলো আমি অনেক কিছু কিন্তু স্কিপ করতেছি, যেহেতু তোমাদের সামনে পরীক্ষা। ঠিক আছে, কিন্তু যে বিষয়টা আসেই, মানে আমি যে বিষয়টা পড়াইতেছি, এই বিষয়টা ভাই মিস দিও না। ঠিক আছে, এই বিষয়টা অবশ্যই পড়ো, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। ঠিক আছে, আমি পড়াইতেছি মানে মানে ইম্পর্ট্যান্ট, এই কারণে পড়াইতেছি। ওকে, আচ্ছা, আশা করি বুঝছো। ঠিক আছে, লাস্ট একটা কাজ বলে দিই।
সেটা হচ্ছে ঐচ্ছিক পেশির কাজটা কেমন। মনে রাখো, ঐচ্ছিক পেশি যেহেতু অনেক বেশি কাজ করতে হয়। দেখো, আমি কাউকে ঘুষি মারতে চাইলে কি একদম খুব জোরে হাত দিয়ে ঘুষি মারতে পারবো না, ঠিক আছে? তাহলে এটা ঐচ্ছিক পেশির কাজ করতে হয় অনেক দ্রুত। হ্যাঁ, আমি ঘুষি মারতে মারতে যদি ওই ছেলেটা পালায় যায় তাহলে কি লাভ আছে কোনো? তাহলে এটা হচ্ছে দ্রুত, হ্যাঁ, কাজ হচ্ছে দ্রুত, তবে ক্ষণস্থায়ী। হ্যাঁ, দেখো, আমি বেশি বেশি কাজ করলে একটু পরে আমি হাঁপসায় যাই, তাই না? তাহলে দ্রুত ও ক্ষণস্থায়ী ঐচ্ছিক পেশির কাজ, ক্ষণস্থায়ী। অনৈচ্ছিক পেশি, দেখো, এটা খুব ধীর গতিতে কাজ করে। তুমি খাবার খাইলা, 6 ঘন্টা পরে গিয়ে তোমার খাদ্যটা হজম হইলো, 6 ঘন্টা লাগতেছে একটা কাজ করতে। এটা ধীর গতিতে হচ্ছে, কিন্তু তুমি যতই খাবার খাও এটা কিন্তু কাজ করতেই থাকে, মানে কি দীর্ঘস্থায়ী এটা। তাহলে এটা হচ্ছে মন্থর গতি, গতিটা হচ্ছে মন্থর, মন্থর ও দীর্ঘস্থায়ী, দীর্ঘস্থায়ী। আর হৃৎপিণ্ড, দেখো, হৃৎপিণ্ড মোটামুটি কখনোই ক্লান্ত হয় না, হৃৎপিণ্ড কখনোই ক্লান্ত হয় না। হৃৎপিণ্ড একটা একটা নির্দিষ্ট পরিমাণ গতিতে সব সময়ের জন্য এটা চলতে থাকে, ঠিক আছে? হৃৎপিণ্ডের কাজ কি? একবার সংকুচিত হয়, একবার প্রসারিত হয়, তাই না? তাহলে এটা হচ্ছে পরিমিত। পরিমিত মানে কি? পরিমিত মানে হচ্ছে এটার একটা নির্দিষ্ট গতি আছে, পরিমিত, ও এটা মোটামুটি দ্রুতই চলাচল করে। হ্যাঁ, হৃৎপিণ্ড মোটামুটি দ্রুত চলাফেরা করে। ওকে, তাহলে এটার কাজ সম্পর্কে আমরা পড়লাম। আম, ঠিক আছে। আম, ঠিক আছে, আরো কিছু কাজ যদি আমি বলি, ঐচ্ছিক পেশির কাজটা কি? ঐচ্ছিক পেশির কাজ হচ্ছে এটা অঙ্গ সঞ্চালন করে। ঐচ্ছিক পেশির কাজটা কি? এটা অঙ্গ সঞ্চালন করে, অঙ্গ সঞ্চালন করে। অনৈচ্ছিক পেশির কাজ কি? এটা পেরিস্টালসিস, এই কথাটা মনে রাখো একটু। পেরিস্টাল পেরিস্টালসিস, পেরিস্টালসিস মানে হচ্ছে, দেখো, আমরা খাবারটা যে খাচ্ছি, কোন একটা খাবার খাইলে আমাদের গলায় কি আটকে থাকে? আমাদের কি শক্তি প্রয়োগ করে, খুব বেশি শক্তি প্রয়োগ করতে হয়, নাকি ওই যে আমাদের খাদ্যনালী দিয়ে অটোমেটিক খাদ্যটা গতিপথে চলে যাইতে থাকে? দেখো, খাদ্যনালী কিন্তু এই গলা পর্যন্ত শেষ না, পেটের মধ্যে যাওয়ার পরে সেটিকে আস্তে আস্তে একটা গতিপথে, নির্দিষ্ট গতিপথে যাইতে হচ্ছে না? তো এই যাওয়ার যে প্রক্রিয়াটা, সেটা হচ্ছে পেরিস্টালসিস, ঠিক আছে? এবং এই হৃৎপেশির কাজ কি? হৃৎপিণ্ডের সংকোচন ঘটায় এটা, হৃৎপিণ্ডের পিণ্ডের সংকোচন, সংকোচন। ক্লিয়ার বিষয়টা? ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ওকে, ঠিক আছে ভাইয়া, আর একটা ক্লাস লাগবে, একটু সময় বেশিও লাগতে পারে পরের ক্লাসে। আচ্ছা, আমার জন্য দোয়া কইরো, আমার জন্য দোয়া করো, কাল থেকে আমার পরীক্ষা, ঠিক আছে? যাতে পরীক্ষাটা একটু ভালো দিতে পারি। ওকে, ঠিক আছে, আজকে আমরা শেষ করি। টাটা, গুড বাই।